আমি জেনে শুনে কোনো খুনিকে বিয়ে করতে পারবে না। ক্ষুদ্র একটা চিরকুট লিখে এমপি আব্রাহাম ইজানের হবু বউ ভর সন্ধ্যা পালিয়ে গেছে। হবু বউ পালালে সচরাচর বরপক্ষ বিয়ে ভেঙে দেয়। এক্ষেত্রে বোধ হয় উজান অন্য ধাতুতে করা। সে অত্যন্ত সাবলীন, শান্ত ভঙ্গিমায় চোখ বুজে বসা। উক্ত খবরাখানা যেন কানেই ঢুকেনি। ভাই ভাবি পালিয়ে গেছে, এই নিয়ে দ্বিতীয় দফায় একই কথা আওড়ালো মুমিন। তার কথা কর্ণকুহে ঠেকতে চট করে নেত্রযুগল খুলে ইজান নিঘুর দৃষ্টিতে তাকে কণ্ঠের ঘোর অবিশ্বাস্য নিয়ে সুদাম। কি বললি? মুমিন ভ্যাকা চ্যাকা খায়, কণ্ঠনালী চিরে চঞ্চল স্বরে আপনা আপনি বেরোয়। জি ভাই, চিরকুট রেখে গেছে, বলেছে আপনাকে নাকি বিয়ে করবে না। শেষ বাক্য শুনে গা দুলিয়ে হেসে উঠল ইজানের পুরুষালিত দেহ। ঘাড় মালিশ করার ক্ষণে শুধালো, বিয়ে করবে না বলেছে? ইজান কণ্ঠে কৌতূহল। মুনিম মাথা দুলালো। ইজান এবারও শব্দ করে হাসে। অদ্ভুত সে হাসি মিলিয়ে যায় মিলি সেকেন্ডের মাথায়। তেজি রমরমা আওয়াজটা মুনিমের কানে বাড়ি খায়। গাড়ি বের কর। জাফর আদনানের বরফ শীতল পানি ঢালা হচ্ছে। ভদ্রলোকের মস্তিষ্ক সেনাই কোষে দাউ দাউ করে জ্বলা অনল, তবুও নিভছে না। এক সময় তিনি শোয়া থেকে উঠে মাথার ওপর দুটো আইস কিউব রেখে গলা খাকারি দিলেন। ওই মেয়েকে এবার পেলে ঠ্যাং ভেঙে বুড়িগঙ্গায় ভাসাবো, না হলে আমার নামও জাফর না। আফরোজা আতকে উঠলেন। স্বামীর কথা শেষ হতে কাতর কণ্ঠে বললেন, এসব কি বলছো? ও তো তোমার মেয়ের মতো। মেয়ের মতো? আফরোজা মেয়ে নয়। মেয়ে হলে এভাবে আমার মুখে চুনকালি ছুঁড়ে পালিয়ে যেত না। ইজানকে আমি কি জবাব দেব? থামলেন না জাফর, পুনরায় বিলাপ আওড়ালেন। তার ওপর চিঠিতে আবার কী সব আউল ফাউল লিখে গেছে। আল্লাহ! কথা শেষ হতে মুঠো ফোনটা সশব্দে বেজে উঠল। আফরোজা তড়িত ফোন হাতে তুললেন। অমনি চিতাবেগে থাবা দিয়ে সেটা ছিনিয়ে নিল জাফর। ব্যগ্র চোখে চেয়ে দেখলেন ইজানের কল। তিতিক্ষিত মেজাজটা ধপ করে নিভে গেল। ভীতু সন্তুষ্ট জাফর কাল বিলম্ব না করে রিসিভ করতে রাশভারী গলায় কানে আসে, আসসালামু আলাইকুম আঙ্কেল। ও আলাইকুম সালাম। রক্তশূন্য দেখালো জাফরের চেহারা। সালামের জবাব বাদে কোনো কিছুই মুখে আসছে না তার। তবু মিনমিন স্বরে নিজ দোষ ছাড়াতে বিলাপ জুড়লেন, বাবা আমাকে তুমি মাফ করো। ওর কারণে আমি ভীষণ লজ্জিত। ওকে আমি খুঁজে আপনার খোঁজা লাগবে না আঙ্কেল। লেট মি হ্যান্ডেল দিস ম্যাটার। জাফর তাই করলেন। ইজান কি করবে তার জানা নেই, তবে এতটুকু নিশ্চিত অনিন্দিতা নামের মেয়েটা এবার নিস্তার নেই। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে অনিন্দিতা এক হাতে মুঠো একটা নতুন বাটন ফোন, অন্য হাতে একটা কালো ব্যাগ। সেটার ভিতরে 4টা কামিজ, সার্টিফিকেট আর তার জমানো কিছু টাকা। সিলেটের টিকিট কেটে সে চোরা চোখে এদিক ওদিক তাকালো। এরপরই বাসে চলল। যাত্রা শুরু হবে ঘণ্টাখানেক পর। অনিন্দিতা বেরিয়েছে সন্ধ্যার আগে। কিভাবে যে ও বন্দিখানা থেকে বেরিয়েছে সে রহস্যের কথা না হয় তোলাই থাক। অনিন্দিতা যে সে পিছনের সিটের টিকিট কেটেছে, সে একদম শেষ সারির জানালা পাশের সিটে বসলো। মাথার ওপর লাইটটা অফ করে দিল হাত বাড়িয়ে। এরপর ফোনে সিম ভরল। মুখস্থ নাম্বারটা তড়িৎ বেগে ডায়াল করলো। এক ফাঁকে কম্পনরত হাতটার দিকে তাকিয়ে ফিসেল হাসল। শীতের আগমনী হাওয়া জানালা দিয়ে প্রবেশ করছে, তবু শরীর বেয়ে অনবরত দরদর করে ঘাম ছুটছে। একটা মিসড কল দিয়ে ফোনটা মুঠোয় চেপে রাখলো। মিনিট খানেকের মাথায় কল ব্যাক এলো। রিসিভ করে কানে লাগাতে সমস্বরে চিৎকার শোনা গেল, উনি? অনিন্দিতা ছোট্ট করে জবাব দিল, জি, বাসে উঠেছি মাত্র।
ছাড়তে ঘন্টাখানেক লাগবে। সিলেট পৌঁছে একটা সিএনজি ধরে ঠিকানাটায় চলে যাবি। আমি পরশু নাগাদ চলে আসব। রাতুলের কথা পিঠে অনন্দিতা কেবল ছোট্ট করে জবাব দেয়, ঠিক আছে। রাতুলের বদলে এবার শোনা যায় এক মেয়েলি স্বর, শোনো উনি, ভয় পাস না, রাতে ঘুম না আসলে কল দিবি, সাবধানে যাবি, গিয়ে কল দিবি, টাকা আছে তো ফোনে। চঞ্চল গলায় এত উৎকণ্ঠা শুনে কিঞ্চিত হাসল অনিন্দিতা, চাপা স্বরে বলল, আছে, 60 টাকা ভরেছি একটু আগে, তবে কল দেওয়ার প্রয়োজন পড়বে না, আমার এখনই ঘুম পাচ্ছে। অপর প্রান্তে থাকে সিয়া অফা, দুজনই স্বস্তির নিঃশ্বাস ফেলে। অনন্দিতা কল কেটে দেয়, মুখস্থ আরেক নাম্বারে ডায়াল তুলে কল দিয়ে লম্বা শ্বাস টানে। 2 রিংয়ে মাথা এবার রিসিভ হয়। অনিন্দিতা হাত দিয়ে মুখ আলগে ক্ষীণ আওয়াজে গড় করে জানায়, অতসী, আমি বাসে উঠেছি, এটা আমার নতুন নাম্বার। অতসীর ভেজা গলায় শোনা যায় এবার, সাবধানে যাস আপি, আই উইল মিস ইউ। বুকের ভেতরে পাথর চাপা দিয়ে রাখা দুঃখের পাহাড় এবার হুহু করে গলে অক্ষি কঠোর ছেড়ে বেরোতে চায় অনন্দিতা। পরিচিত এই শহর ছেড়ে যেতে তার মন সায় দিচ্ছে না, তবে নিয়তির কাছে কি মনে কথা দাম আছে? নেই। ও ফাঁকা ঢোক গেলে ধুর ধুর বুকে প্রাণহীন কণ্ঠে প্রশ্ন করে, মামু, মামি কোথায়? বসার ঘরে, আব্বু তোমায় নিয়ে কথা বলছে। অভিশাপ দিচ্ছে নিশ্চয়, অনিন্দিতা ক্লান্ত কণ্ঠে প্রশ্ন করে। আতসী এমন কথা পিঠে চুপ রয়। অনিন্দিতা ঠিকই ধরেছে, জাফরকে সে খুব ভালো করে চিনে। ও সহসা আতঙ্কিত গলায় বলল, আপি, কল রাখিয়ে আব্বু এদিকে আসছে। অনিন্দিতার প্রতি উত্তরে অপেক্ষাবিহীন সংযোগ ছিন্ন হয়। জাফর তখন রুদ্রমূর্তি ধারণ করেছে, দানবের মতো কদম ফেলে অতসীর রুমে হানা দিয়েছে। অতসী চট করে কল লিস্ট থেকে আনসেভ করা নাম্বারটা সরাতে চাইল, পারল না। তার আগে তার স্বাদের ফোনটা ছিনিয়ে নেওয়া হলো। জাফর স্ক্রিনে ভাসা নাম্বারটা চোখ বুলালেন, হুঙ্কার ছাড়লেন, আফরোজা। আফরোজা ছুটে এলো, ভীত মেয়ের দিকে চেয়ে রাগার নিত। স্বামীর দিকে তাকালেন, তোমার মেয়েকে জিজ্ঞেস করো অনন্দিতা কোথায়, জলদি বলতে বলো। আমি আরও রেগে গেলে কিন্তু খুব খারাপ হবে বলে দিচ্ছি। অতসী এবার হুহু করে কেঁদে উঠল, অথচ বিপরীতে দাঁড়িয়ে থাকা তার বাবা বিন্দু পরিমাণ গললেন না। আফরোজা লঘু স্বরে প্রশ্ন করলেন, অনন্দিতা কোথায়? জানি না। আতসী ক্রন্দনরত মুখেও রাগ দমাতে পারল না। জাফরের এগিয়ে এসে হাত উঁচাতে আফরোজা দ্রুত সরে আলগে নিল আতসীকে। জাফর গর্জে উঠলেন। আফরোজার বুকে মুখ লুকিয়ে আতসী ফিস করে বলল, আপুকে যেতে দাও আম্মু, বাঁচতে দাও। রাত 11:24, বাস ছাড়ার কথা কাটায় 11টায়, অথচ 24 মিনিট পেরিয়ে গেছে। ড্রাইভারের আসার নামগন্ধ নেই। অনন্দিতার চোখ বুজে আসছে ঘুমে, তবু মনে একটা চাপা আতঙ্ক বিরাজমান। 24টা মিনিট নিশ্চয় কম সময় নয় তার জন্য। যত দ্রুত বাসে এই শহর ছেড়ে যাবে তত দ্রুত সে মুক্ত হবে। সজ্ঞানে থাকলে সে কখনোই ওই খুনিকে বিয়ে করবে না। অনিন্দিতা জানালার ধারে মাথা রাখে। ভাগ্যবশত পাশে একজন নারী বসেছে। জানালার মাথা রাখতে বাইরে কন্ট্রাক্টরকে দেখা গেল। অনন্দিতা জহুরি চোখে তাকিয়ে সরু গলায় ডাকলো, ভাইয়া, বাস কখন ছাড়বে? কন্ট্রাক্টর বড়ই অলস বিরক্ত ভঙ্গিতে জবাব দিলেন, দেরি আছে আপা। অনন্দিতার মাথা ভিতরে ঢোকায়। বাস ভর্তি হয়ে গেছে মানুষে, তবুও বাস না ছাড়ার কারণটা ঠাহর করা যাচ্ছে না। ও চোখ বুজে মিনিটখানেক গড়াতে কোলাহল শোনা গেল। মেন রোড, অহরহ গাড়ি চলাচল করে, বিশেষ একটা ভাবাবেগ হলো না তার। ও নিস্তেজের মতো পড়ে রইল। মুনিম, তার কাচুমাচু মুখ গাড়ির কাছের ওপর সামান্য উঁচিয়ে বলে, এখানে শেষ বাসটা 11টা, সিলেটের উদ্দেশ্যে বাস রওনা দেয় ভাই, আজ এখনও যায়নি। ইজান নিশ্চয়। কায়দায় এক ভুরু
কপালে তুলে। ডোর খুলে বেরিয়ে আসার পূর্বে একটা সাদা মাস্কে আড়ালে মুখ ঢেকে নেয়। নেমে মুনিমের মাথায় কালো ক্যাপটা টান দিয়ে মাথায় ছড়িয়ে ঠিক বাসের সামনেটা দাঁড়ায়। কন্ডাক্টর অবাক নেত্রে তাকায়। মুনিম চোখের ইশারা দিতেই সে বাসের দরজা থেকে সরে দাঁড়ালো। ইজান বিশাল কদমে বাসে ওঠে। উজ্জ্বল আলো ঝলকানিতে তার চোখ কুঁচকে আসে, সঙ্গে সঙ্গে ঝাপসা চোখে এদিক সেদিক নাড়িয়ে সে দৃষ্টি স্থাপন করে সোজা। সামনের শাড়িগুলো পরিষ্কার দেখা যাচ্ছে, নারী পুরুষ দুদিকে বসা। ইজানের বাস পাখির নজর ফাঁকি দেওয়া বুঝি এত সোজা। তবে আফসোস, মেয়েটাকে সে দেখলেও চিনতে পারবে না। ও লঘুস্বরে মুনিমকে ডাকে। মুনিম লাফিয়ে বাসে ওঠে। ইজান বাসের দরজা ধরে দাঁড়ায়। নিরাসক্ত উগ্রহীন গলায় আদেশ দেয়, খোদ।